আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল আগের দিন স্টার্ট করেছিলাম। তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমাদের চ্যাপ্টার 1 স্ট্রেস স্ট্রেন, সেটা আমরা গতকাল লাস্ট ক্লাস শুরু করেছি। আজকে আমরা চ্যাপ্টার 1 থেকে নিয়ে এগোবো। আচ্ছা, তাহলে গতকাল লাস্ট ক্লাসে আমরা কি কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা বেসিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল বা প্রপার্টিজ অফ স্টিল, স্ট্রেস স্ট্রেন, স্ট্রেন যায়নি এখনো, প্রপার্টিজ অফ স্টিল, অ্যানালিসিস অফ স্ট্রেস, স্ট্রেসের ফর্মুলা, শিয়ার স্ট্রেস, ঠিক আছে, এইগুলো আমরা করেছিলাম। শিয়ার স্ট্রেস, স্ট্রেস ক ধরনের হয়। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রেস যখন আমরা করে ফেলেছি, স্ট্রেসের পর আমাদের আসছে স্ট্রেন, ঠিক আছে। তাহলে আমরা প্রপার্টিজ অফ মেটেরিয়াল, তার সঙ্গে এবার আমাদের চলে আসছে স্ট্রেন। আমরা সবাই জানি, আমরা আগের দিন শিখেছিলাম যে ফর হুকস ল বা ফর ফর তোমাদের ফর ইন কেস অফ হুকস ল, ইন কেস অফ হুকস ল বা ফর প্রপোর্শনাল লিমিট, ইন কেস অফ হুকস ল, ইন কেস অফ হুকস ল বা ইন কেস অফ হুক ল or till proportional limit, in case of Hooke's law or till proportional limit, stress is proportional to strain. Stress is proportional to strain. তাই তো, তার মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে স্ট্রেনটা কি? তাহলে আমাদের এখানে স্ট্রেন জানতে হবে। তাহলে আমরা যদি স্ট্রেস বাই স্ট্রেন করি, স্ট্রেস বাই স্ট্রেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আ কনস্ট্যান্ট, বা স্ট্রেস বাই স্ট্রেনটাকে আমরা বলি ইয়াংস মডুলাস, ই, ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। স্ট্রেস বাই স্ট্রেনটাকে বলি আমরা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইলাস্টিক কনস্ট্যান্ট। এইগুলো আমি আরো পরে পড়াবো, রিপিট করব, ঠিক আছে। তো স্ট্রেন কখন হয়? যখন স্ট্রেস কাজ করে, when stress is developed, then only strain occurs. স্ট্রেন কিন্তু strain occurs after stress. strain occurs after stress. স্ট্রেস হলে তবে আমাদের স্ট্রেন তৈরি হবে। স্ট্রেস occurs after stress. তাহলে a body is said to be in strain when relative position between the particles will change under the application of external force. The body is said to be strained when relative position between the particles will change under the application of external force. তার মানে ইনিশিয়াল যদি আমার লেন্থ এল হয়, আন্ডার টেনসাইল ফোর্স পি, তাহলে আমার বডিটা লেন্থ চেঞ্জ হচ্ছে। তাহলে যখন whenever the body is under tension, বা বডিটা যখন টেনশন বা কম্প্রেশন হচ্ছে, আমাদের লেন্থটা চেঞ্জ হচ্ছে। যখন টেনশন দিচ্ছি, লেন্থটা বড় হচ্ছে এবং আমাদের থিকনেসটা কমে যাচ্ছে। তাহলে ফাইনাল লেন্থ এল এফ ইজ গ্রেটার দেন এল ইনিশিয়াল লেন্থ, ঠিক আছে। সিমিলারলি আমাদের ডেপথ, ডায়ামিটার বা থিকনেস, ইনিশিয়ালি থিকনেস ডি ছিল, যখন আন্ডার দ্য টেনশন কি হচ্ছে, লেন্থটা বেড়ে যাচ্ছে, তাহলে আমার থিকনেসটা কমে যাবে। ঠিক অপোজিট অকার্স ফর কম্প্রেসিভ লোড। ফর কম্প্রেসিভ লোড কি হচ্ছে, যখন ফর টেনসাইল লোড লেন্থ বাড়ছে, থিকনেস কমছে, সে যে কোনো হোক, প্রিজম্যাটিক বার বা সিলিন্ডার বা যে কোনো স্ফেরিক্যাল বডি, যে কোনো ক্ষেত্রেই দিস থিং হ্যাপেন্স। ওকে, ভেরি ফ্রিকুয়েন্টলি দিস থিং হ্যাপেন্স। প্রথমে হচ্ছে when টেনশন লোড বা আন্ডার টেনসাইল লোড, কি হচ্ছে, থিকনেস ইনক্রিজেস অ্যান্ড লেন্থ ইনক্রিজেস, থিকনেস ডিক্রিজেস, ঠিক আছে, এটারও মাথা থাকে।
টেন্সাইল লোডিং এ লেন্থ ইনক্রিজেস, অনেক সময় কমন কোশ্চেন দেয়, লেন্থ ইনক্রিজেস and thickness decreases, thickness বা diameter decreases। আর and under compressive load ঠিক উল্টো, under compressive load length decreases, তার মানে কি হচ্ছে, কম্প্রেস করলে মানে কি জিনিসটা মোটা হচ্ছে, তার লেন্থ ডিক্রিজেস, লেন্থ ডিক্রিজেস আর থিকনেস ইনক্রিজেস। সিম্পল ব্যাপার, তো লম্বা হলে সে রোগা হচ্ছে, যে যে বেটে সে মোটা হচ্ছে, তো দ্যাট ইজ কল, তো সেটা হচ্ছে স্ট্রেন, মানে চেঞ্জ ইন জিওমেট্রি বা চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার বা রিলেটিভ পজিশন বিটুইন দ্য পার্টিকেল, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্রেন। এবার স্ট্রেনটা কি, স্ট্রেনটা আমরা এপসাইলন বা ই দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করি, বিভিন্ন বইয়ে দুভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে কোনো এমসিকিউতে এরকম ভাবে দেখবে, আইদার এপসাইলন বা ই। স্ট্রেন ইজ কি, চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বা চেঞ্জ ইন ডায়ামিটার বা অরিজিনাল ডায়ামিটার, বা চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো চেঞ্জ ইন ডায়ামিটার কি করে পাবো, সিম্পল বলে দিচ্ছি, তাহলে চেঞ্জ ইন ডায়ামিটার হচ্ছে ইনিশিয়াল ডায়ামিটার বেশি, ফাইনাল ডায়ামিটার কম, তাহলে ডি মাইনাস ডিএস। আবার চেঞ্জ ইন লেন্থও তাই, ফাইনাল লেন্থটা বড় মাইনাস ছোট, তাহলে স্ট্রেন ইজ the change in unit length বা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, সেটা এখানে লেখা আছে, এই যে এইটা। So the change in position, the strain is defined as the ratio of change in dimension to original dimension। হতে পারে ডায়ামিটার হতে পারে, তাহলে চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, যেটা বললাম, ডায়ামিটার হতে পারে এই যে এপসাইলন। যদি বলি আমি চেঞ্জ ইন ডায়ামিটার হচ্ছে স্ট্রেন, তাহলে এপসাইলন, চেঞ্জ ইন ডায়ামিটার বা থিকনেস, তাহলে এপসাইলন ডি হচ্ছে চেঞ্জ ইন থিকনেস, তাহলে হচ্ছে অরিজিনাল থিকনেস মাইনাস ফাইনাল থিকনেস বাই ইনিশিয়াল থিকনেস, এটা হচ্ছে চেঞ্জ ইন থিকনেস বা ডায়ামিটার। যদি বলি চেঞ্জ ইন লেন্থ, সেটা এখানে অলরেডি আছে, দেওয়া আছে চেঞ্জ ইন লেন্থ। ওকে, তো স্ট্রেন ইজ চেঞ্জ ইন ডাইমেনশন পার ইউনিট ডাইমেনশন, তার মানে হচ্ছে এই চেঞ্জটা হচ্ছে ডিভাইডেড বাই দি অরিজিনাল ডাইমেনশন, সে লেন্থ হোক বা ডেপথ ডায়ামিটার হোক। সবসময় মনে রাখতে হবে, স্ট্রেন ইজ অলওয়েজ ইউনিটলেস, স্ট্রেন ইজ অলওয়েজ ইউনিটলেস, নো ইউনিট। স্ট্রেন ইজ অলওয়েজ ইউনিটলেস, নো ইউনিট। ওকে, সাধারণত স্ট্রেন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, বা আইদার ডেসিমাল পয়েন্ট 0.01 এরকম, বা পার্সেন্টেজ, ঠিক আছে, আইদার ইন ডেসিমাল বা ফ্র্যাকশন অর পার্সেন্টেজে আমরা স্ট্রেনটাকে রিপ্রেজেন্ট করি। বোঝা গেছে, সিম্পল। তাহলে এটাই যা বোঝাচ্ছিলাম সেটাই এখানে দেওয়া আছে, দেখে নেবে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এই যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। সবসময় মনে রাখবে যেটা বড় আছে, সেটা আগে নেবে। ধরো ডায়ামিটার, তোমার ডায়ামিটার আগে বড় ছিল আর এখন ছোট হচ্ছে, তাহলে তাহলে কি নেবো, তাহলে হচ্ছে ইনিশিয়াল ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, সরি ইনিশিয়াল ডায়ামিটার মাইনাস ফাইনাল ডায়ামিটার। কেন, এখানে ডিটা বড়, এখানে ছোট ছোট কোশ্চেন দেয়। আবার অনেক সময় এখানে এই কেসটা দেখো, লেন্থটা বড়, তাহলে লেন্থটা বড় মানে এই ফাইনাল লেন্থ গ্রেটার দেন অরিজিনাল লেন্থ, তাহলে এলএফ মাইনাস এল বাই এল, তাই হচ্ছে স্ট্রেন। স্ট্রেন বিভিন্ন ধরনের হয়, অ্যাক্সিয়াল স্ট্রেন হয়, ভলিউমেট্রিক স্ট্রেন হয়, যেখানে ভলিউম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওইগুলো আমরা আসবো। শিয়ার স্ট্রেন, বলতে বলতে চলে এলো শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন কি, শিয়ার স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন, সিম্পল আমাদের যে ফর্মুলা, চেঞ্জ ইন ডাইমেনশন অরিজিনাল ডাইমেনশন ডেল্টা এল বাই এল। তাই দেখো, if LF is greater than L, তাহলে ফাইনাল লেন্থ ইজ গ্রেটার than ইনিশিয়াল লেন্থ, the change in length is পজিটিভ আর স্ট্রেনটা পজিটিভ, ঠিক আছে, টেনসাইল স্ট্রেন। যদি লেন্থটা ছোট হয়, if length is less than ইনিশিয়াল লেন্থ, তাহলে চেঞ্জ ইন লেন্থটা কি নেগেটিভ হচ্ছে আর এপসাইলনটা নেগেটিভ,
কেন আমার এলটা এলএফ টা ছোট, ধরো এলএফ হচ্ছে 2 mm আর এল হচ্ছে 5 mm, 2 - 5, ঠিক আছে। সেই জন্য চেঞ্জ ইন লেন্থ যখন নেগেটিভ হয়, স্ট্রেন তখন নেগেটিভ হয়, তখন বলবো আমরা কম্প্রেসিভ স্ট্রেন। এখান থেকে বেসিক কনসেপচুয়াল সিম্পল কিছু এমসিকিউ আসলেও আসতে পারে, ঠিক আছে। টেনসাইল স্ট্রেন কখন হবে না, লেন্থ ইজ পজিটিভ বা চেঞ্জ ইন লেন্থ ইজ পজিটিভ। আর কম্প্রেসিভ স্ট্রেন নেগেটিভ কখন হবে, যখন চেঞ্জ ইন লেন্থ ইজ নেগেটিভ। তাহলে এখানেও আমরা শিয়ার স্ট্রেন, তাহলে এখানেও যদি আমরা শিয়ার স্ট্রেন এখানে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, ধরো এখানে আমার এই যে শিয়ার স্ট্রেন কখন কাজ করে, when শিয়ার ফোর্স বা শিয়ার স্ট্রেস ইজ অ্যাক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে অলরেডি দেখানো আছে শিয়ার স্ট্রেস ইজ অ্যাক্টিভ, তার মানে শিয়ার স্ট্রেন will always occur when shear stress is active. সিমিলারলি যেমন ওপরটা কি হচ্ছে, টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইড, তাহলে বাই কমপ্লিমেন্টারি অ্যাকশন কি হচ্ছে আমার, নিচ থেকেও টুয়ার্ডস ফ্রম রাইট টু লেফট শিয়ার স্ট্রেস কাজ করবে। শিয়ার স্ট্রেস অলওয়েজ অকার when shear force or shear stress acts. shear force মানে shear stress কাজ করবে, shear force or shear stress acts, তখন বলবো শিয়ার স্ট্রেন। তাহলে এই ডায়াগ্রামে শিয়ার স্ট্রেন কখন কিভাবে রিপ্রেজেন্ট করব, ধরো এটা আমার অরিজিনাল ফিগার ছিল এ বি সি ডি, আমার অরিজিনাল ফিগার ছিল, আমার গা বরাবর শিয়ার স্ট্রেস কাজ করছে, তাহলে এবিসিডিটাকে চেঞ্জ কি করে চেঞ্জ হয়ে যাবে, এ থেকে এ ড্যাশ হয়ে যাচ্ছে, ডি থেকে হয়েছে বি ড্যাশ, সি আর ডিটা ফিক্স থাকছে। তাহলে এবিসিডি is getting converted to what? ABCD is getting converted to A dash, B dash, C and D, ঠিক আছে। তাহলে এরকম কোশ্চেন থাকলে তাহলে শিয়ার স্ট্রেন কি করে পাবো, I can find the shear strain in form of angle, অ্যাঙ্গেলের মাধ্যমে আমি পাবো কি করে, ধরো এই ধরো অ্যাঙ্গেলটা, এর অ্যাঙ্গেলটা ধরো পাই বা থিটা, তাহলে এখানে আমার কি হবে, তখন আমার শিয়ার স্ট্রেন হয়ে যাবে, শিয়ার স্ট্রেন will be nothing but phi, কেন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। তখন শিয়ার স্ট্রেন আমার অ্যাঙ্গুলার হয়ে যাবে। একটা তো হয় যে যখন নর্মাল স্ট্রেন, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেন, যেটা আমরা করেছি নর্মাল, যেটা করলাম যে চেঞ্জ ইন ডাইমেনশন বা অরিজিনাল ডাইমেনশন, এখানেও তাই চেঞ্জ ইন ডাইমেনশন বা অরিজিনাল ডাইমেনশন, খালি এটা ইন টার্মস অফ অ্যাঙ্গেল, in terms of angular quantity, বুঝতে পেরেছো, in terms of angle। অনেক সময় গেটে বা গেটে না হলে সিম্পল, অনেক সময় ইভেন পিএসসি লেভেলেও এরকম কোশ্চেন দেয় যে অ্যাঙ্গুলার শিয়ার স্ট্রেনটা চেয়েছে চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থটা করতে হবে, সেটা কিসের অ্যাঙ্গেলে দেওয়া আছে, ঠিক আছে, বোঝা গেল কেন এটা এরকম হচ্ছে। এটাও দেখিয়ে দিই, আমি যদি অ্যাঙ্গেল ফাই দিই তাহলে ট্যান ফাই কত হবে, ট্যান ফাই হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার ডেল্টা এল আর হাইপোটেনিউস, ভুল বললাম, পারপেন্ডিকুলার বাই বেস, বেসটা এখানে এল। তাহলে এবার যেহেতু ট্যান ফাই অ্যাঙ্গেল খুবই ছোট, ফাই ইজ ভেরি স্মল, যেহেতু ফাই ইজ ভেরি স্মল, দ্যাট ইজ বাই ট্যান ফাই অলমোস্ট ইকুয়ালস টু ফাই। এই জন্য আমরা অ্যাঙ্গুলার ভাবেও শিয়ার স্ট্রেনটাকে আমরা দেখাতে পারি। এটা খুব সিম্পল ভাবে বোঝানো, যখন আমরা ধরো মোটা বই, খুব মোটা একটা বই নিলে, সেই বইয়ের বেসটাকে তুমি, নিচটাকে তুমি টেবিলে রাখলে আর ওপরটাকে তুমি জোরে করে ঠেললে, তখনও কিন্তু এরকম কেস হয়, the upper surface shifts or deforms while the lower surface remains fixed, বোঝা গেছে। ইলাস্টিসিটি, ইলাস্টিক লিমিট, এগুলো বোঝানোর কিছু না, আমি আগের দিন তো বোঝালাম, ঠিক আছে। তাহলে শিয়ার স্ট্রেন আমরা পেলাম, ঠিক আছে। শিয়ার স্ট্রেন কিভাবে ডিপেন্ড করে, ইউজুয়ালি ইট ইজ ডিপেন্ড বাই ফাই, ঠিক আছে, মনে থাকবে। শিয়ার নর্মাল স্ট্রেন যেমন আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি, শিয়ার স্ট্রেন রিপ্রেজেন্ট করা হয় ফাই দিয়ে।
ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ফাই বা অ্যাঙ্গেল। এবার চলে আসছি হুকস ল। হুকস ল কি? when a material is loaded within the elastic limit, the stress produced, একটু ওয়েট করো, জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, একটু ওয়েট করো, জাস্ট ওয়েট এ মিনিট। জাস্ট ওয়েট এ মিনিট। পিপিটি জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, আসলে অন্য অন্য একটা পিপিটি ছিল, মানে এই পিপিটিটাই একটু মডিফাই করে করেছি, অ্যাডিশন করেছি, তো সেইটা সেই পিপিটিটা রাখা হয়নি, এই জন্যে একটু ওয়েট করে যাও। হয়ে গেছে। ওকে, এবার শেয়ার করছি আবার। তোমাদের আগের দিনে নোটসটা দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো, হ্যাঁ পাঠিয়ে দেবো। আচ্ছা, তো স্ট্রেস স্ট্রেন আমরা করলাম, চলে আসলাম এবার হুকস ল, যেটা পড়াচ্ছিলাম হুকস ল। হুকস ল কি তাহলে, কি বলেছিলাম হুকস ল? ভেরি সিম্পল, আমরা ক্লাস 11-12 পড়ে থাকি। when a material is loaded within the elastic limit, the stress is proportional to the strain and produced by the stress up to a proportional limit, বা the ratio of stress to corresponding strain is constant up to proportional limit, so stress is directly proportional to strain. তো ই যেটা হচ্ছে ইয়াংস মডুলাস, ইটাকে বলা হয় আমরা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইলাস্টিক মডুলাস। Young's modulus of elasticity, Young's modulus of elasticity, ঠিক আছে। আর ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি ইউনিট কি হবে ভেবে বলো তো? এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, দিস ইজ আ কনস্ট্যান্ট, প্লিজ কিপ দিস ইন মাইন্ড।
তাহলে ইয়াংস মডুলাস ভেলোসিটির ইউনিট কি হবে বলো, দেখি পারো কিনা। খুব সিম্পল কোশ্চেন, এরকমও কিন্তু কোশ্চেন দেয়, এরকমও কিন্তু খুব সিম্পল কোশ্চেন, এমন ভাবার কোনো কারণ নেই যে কোশ্চেন সবসময় টাফ। স্ট্রেসের যে ইউনিট সেটাই হবে। কারেক্ট, তার মানে ইউনিট অফ স্ট্রেস, বিকজ আমাদের ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন, এপসাইলন তো কোনো ইউনিট নেই, নো ইউনিট, তাহলে স্ট্রেসের যা ইউনিট সেটা ইউনিট অফ স্ট্রেস, ইউনিট অফ, ধরো এমপিএ মেগাপ্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো ইয়াংস মডুলাস অফ ভেলোসিটির ইউনিট হচ্ছে ইউনিট অফ স্ট্রেস, অলওয়েজ রিমেম্বার। লোডিং কন্ডিশন, লোডিং কন্ডিশন, স্ট্যাটিক লোড, ডাইনামিক লোড এবং রিপিটেড লোড। কেন আমি এই জিনিসটা নিয়ে আসলাম আমি বলবো, কারণ বিকজ স্ট্যাটিক লোডের জন্য বা গ্র্যাজুয়াল লোডের জন্য আমাদের স্ট্রেসের ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়, ঠিক আছে, এই জন্য আমি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক লোড হচ্ছে when the load is increased slowly and gradually and the metal is loaded by, static load when the load is increased slowly and gradually and the metal is loaded by tension, compression, torsion or bending. Static load অর্থাৎ load is not changing, slowly increasing load. Static লোডটাকে আমাদের বলা হচ্ছে gradual load। দেখো, see here, static load is also known as gradual load. Gradual load মানে slowly the load is applied. Dynamic load when the load is increased rapidly as an impact, এই যে suddenly load, sudden load মানে হচ্ছে impact load, impact load মানে toughness যেটা বলেছিলাম। Normal tension compression, gradual load is linked with ductility, gradual load is linked with ductility or brittleness, আর sudden load or impact load, sudden load or impact load is linked with কার সাথে, it is linked with toughness, মনে রাখবে, sudden load is increased with toughness। আর লাস্টে repeated or fatigue load, both static and impact type। খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, repeated or fatigue load। fatigue আগের দিন পড়েছিলাম, repeat or fatigue load when load repeatedly varies in the course of test either in value or both in value and direction। তার মানে both static as well as impact, সেটা হচ্ছে আমার repeated or fatigue load, repeated or fatigue load। ঠিক আছে, তাহলে এই রিপিটেড অর স্ট্যাটিক লোড হলো, স্ট্যাটিক হলো লোড, ডাইনামিক লোড অর ইম্প্যাক্ট লোড অ্যান্ড রিপিটেড লোড। তাহলে স্যার এখানে ব্যাপারটা কি আছে, এখানে স্পেশাল ব্যাপার কি? স্পেশাল ব্যাপার তো একটা হলো তো থিওরিটিক্যাল পার্ট যেটা আসে, এটা স্পেশাল যেটা জিনিস সেটা একটু লিখে দিচ্ছি এখানে। স্পেশাল যে জিনিসটা সেটা হলো স্ট্রেস ভ্যালু, স্পেশাল কেস, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় বহুবার অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এসছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই বা কেএমসি পরীক্ষাতেও এসছে। স্পেশাল কেসটা কি? একটা হচ্ছে স্ট্রেস ডিউ টু, যদি গ্র্যাজুয়াল লোড হয়, স্ট্রেস ডিউ টু গ্র্যাজুয়াল লোড, তাহলে তার স্ট্রেস ভ্যালু আলাদা, ঠিক আছে। কি হবে ব্যাপারটা? if load is suddenly applied, if load P sudden load, আগে থিওরিটা লিখি তারপর রিপিট করবো। if sudden load is applied, if sudden load is applied, তখন কি হচ্ছে, stress strain will be double, stress as well as strain will be double that of gradual load applied। if the sudden load is applied, stress and strain will be double that of gradually applied load, gradually
অ্যাপ্লাইড লোড, এটা কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তো কিভাবে পার করব? তাহলে আমাদের হচ্ছে লোড যদি, তাহলে অলওয়েজ সাডেন লোডের জন্য আমাদের স্ট্রেস কাজ করবে একটা, যদি সাডেন লোড বা ইম্প্যাক্ট লোড, তাহলে সাডেন স্ট্রেস হচ্ছে পি বাই, যদি পি বাই কি বলছে লোড ইজ ডবল, তাহলে হচ্ছে 2p/a। যদি p/a হয়, ঠিক আছে, সাডেন লোড বা আমি ধরো লিখছি p হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, গ্র্যাজুয়াল হচ্ছে সিগমা বাই ইয়ে সিগমা ফর গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। আমার স্ট্রেস আসছে ফর গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, স্ট্রেস হচ্ছে স্ট্রেস গ্র্যাজুয়াল ইকুয়ালস টু p/area। তাহলে p/area যদি আমার গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হয়, তাহলে সাডেন হবে টোয়াইস p/area। তার মানে সাডেনলি অ্যাপ্লাইড লোড বা ইম্প্যাক্ট স্ট্রেস, suddenly applied load বা stress due to sudden load and impact load is twice of gradually applied load বা stress। কারণ পাতি কথা, এটা কিন্তু বহুবার এমসিকিউতে এরকম ভাবে এসছে যে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের থেকে সাডেন অ্যাপ্লাইড লোড হলে স্ট্রেসটা ডবল হয়ে যায়। ঠিক আছে, এই যে স্ট্রেস উইল বি ডাবল। যদি p/a হয়, তাহলে এটা হবে টোয়াইস p/a। এবং তার রেশিও বার করতে বলে। ঠিক আছে, অনেক সময় রেশিও বার করতে বলে, তাহলে রেশিও পারবে। গ্র্যাজুয়ালি ইম্প্যাক্ট সাডেনলি ইম্প্যাক্ট লোড হচ্ছে টোয়াইস অফ গ্র্যাজুয়াল, তাহলে 2:1। অনেক সময় রেশিও বার করতে বলে। ঠিক আছে, এটা এত মনে রাখবে। এটা অনেক সময় আমাদের অনেক সময় বইতে দেওয়া থাকে না, স্পেশাল স্টাডি মেটেরিয়ালে লেখা থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড আর সাডেনলি অ্যাপ্লাইড লোড এর ইয়েটা। গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের উপর ডিপেন্ড করছে তোমার ডাক্টিলিটি, সাডেনলি অ্যাপ্লাইড লোডের উপর ডিপেন্ড করছে ইম্প্যাক্ট লোড বা টাফনেস, দুটো প্রপার্টি। ঠিক আছে, এই যে এবার হচ্ছে নর্মাল স্ট্রেস আর টু স্ট্রেস, নমিনাল স্ট্রেস অর স্ট্রেন অর কনভেনশনাল স্ট্রেস অর স্ট্রেন। এই ডিফারেন্স কি? নমিনাল স্ট্রেস অর স্ট্রেন বা টু স্ট্রেস বা স্ট্রেন। ঠিক আছে, নমিনাল স্ট্রেস বা স্ট্রেনটা কি? Stresses are usually computed on basis of original area. Stresses are computed based on original area of the specimen. Such stresses are often referred to as conventional or nominal stress. ঠিক আছে, such stresses are known as conventional or nominal stress. এবার হচ্ছে টু স্ট্রেস অফ স্ট্রেন। টু স্ট্রেস অফ স্ট্রেনটা কি? টু স্ট্রেস অফ স্ট্রেন হচ্ছে since when material is subject to uniaxial load, some contraction or expansion always takes place. ঠিক আছে, two stress and strain since when material is subject to uniaxial load, some contraction or expansion always takes place. Thus, dividing the applied force by corresponding actual area, dividing the applied force by corresponding actual area of the specimen at the same instant gives the two stress. ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে না, নমিনাল স্ট্রেন হচ্ছে সিম্পল ফোর্স বাই এরিয়া। নমিনাল স্ট্রেস or strain is simple force by area. Nominal or conventional, আর একটা ওয়ার্ড আছে, নমিনাল or conventional or engineering stress. Engineering stress very important. নমিনাল, কনভেনশনাল আর ইঞ্জিনিয়ার অনেক সময় নামে বেস করেও কিন্তু এমসিকিউ দেয়। ঠিক আছে, নমিনাল, কনভেনশনাল আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, সিম্পল স্ট্রেস হচ্ছে লোড বাই অরিজিনাল এরিয়া, মানে যেটা অরিজিনালি টেস্ট করার আগে যে এরিয়াটা ছিল। আর টু স্ট্রেস হচ্ছে ধরো লোড, টু স্ট্রেস হচ্ছে
কি বলছে না, when material is subject to uniaxial load some contraction expansion takes place। তার মানে হচ্ছে টু স্ট্রেস হচ্ছে যা লোড পড়ছে তা তো লোড পড়ছেই, লোড ডিভাইড বাই যেই এরিয়াটা চেঞ্জ হচ্ছে মানে ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া, লোড বাই ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া, অর্থাৎ লোড ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস, মনে রাখবে লোড ডিভাইড বাই মানে অর্থাৎ এই এরিয়াটা কখনো কন্ট্রাক্ট করলো কখনো একটু এক্সপ্যান্ড করলো। আমি এক্সপেরিমেন্টটাকে স্টপ করে এক্সপেরিমেন্ট করছি যে কোনো একটা পয়েন্টে, ধরো যে কোনো টাইমে, ধরো এই পয়েন্টের যা স্ট্রেস বার করছি, এই সরু জায়গায় স্ট্রেসটা ডিফারেন্ট বিকজ এরিয়াগুলো ডিফারেন্ট। তাহলে পি ডিভাইড বাই ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া মানে এরিয়াটা সেই মোমেন্টে, টেনশন টেস্টে সেই মোমেন্টে তার কিরকম এরিয়া থাকবে। তার এরিয়া সবসময় সেম থাকবে না, হয়তো কোনো জায়গায় হয়তো এরকম করে হয়তো এরকম হলো, কোনো জায়গায় হয়তো একটু এরকম হলো একটু এরকম হলো, ঠিক আছে। তাহলে এর এরিয়া সেম হচ্ছে না, কোনো বড় ছোট বড় হয়ে যায়। তাহলে স্ট্রেস ডিভাইডেড বাই লোডটা সেম আছে, পি ডিভাইডেড বাই অরিজিনাল এরিয়া মানে অরিজিনাল যে এরিয়া দিয়ে আমি কাজ, যে এরিয়াটা ওর ছিল টেস্ট করার আগে, সেটা হচ্ছে আমার টু এরিয়া ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। আর লোড বাই ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া মানে যেই এরিয়াটা আমি টেস্টটাকে স্টপ করে যে কোনো র্যান্ডম এরিয়া আমি বার করছি। এরকম তো হতেই পারে যে টেনশন টেস্ট করছি হয়তো এরকম সরু হচ্ছে, এরকম অবভিয়াসলি টেস্ট করলে কন্ট্রাকশনই করবে, ঠিক আছে। তবে এরকম এরিয়া আর এর এরিয়াটা ধর একটু আলাদা আছে, তার মানে এই পয়েন্টের স্ট্রেস কিন্তু আলাদা হবে। কোন স্ট্রেস আলাদা হবে? বিকজ দ্যাট ইজ টু স্ট্রেস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, লোড ডিভাইডেড বাই ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। আর আমরা যে স্ট্রেসগুলো আমরা শিখি বা আমরা যে অঙ্কগুলো করি সেটা হচ্ছে সিম্পল লোড ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া। আমরা এটা সেটা হচ্ছে ইঞ্জিন এরিয়া, আর টু স্ট্রেস হচ্ছে লোড বাই ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। এই ফর্মুলা হচ্ছে স্ট্রেস 1 প্লাস স্ট্রেস ইন্টু সিগমা। তাহলে টু স্ট্রেস হচ্ছে সিগমা এপসাইলন প্লাস 1 ইন্টু সিগমা, বোঝা গেছে? দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইন্টু 1 প্লাস এপসাইলন। তো therefore আমরা বলতে পারি টু স্ট্রেস ইজ ইকুয়ালস টু ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বা নর্মাল যে স্ট্রেসটা আমরা বার করি ইন্টু 1 প্লাস এপসাইলন। এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে, ফর কম্পিটিটিভ এক্সাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ছোট ছোট কোশ্চেন কিন্তু আমি বহুবার বলেছি চ্যাপ্টার 1 থেকে কিন্তু খুব বেশ কোশ্চেন দেয়, একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু চ্যাপ্টার 1 থেকে যে কোনো এমসিকিউ পরীক্ষায় স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বেশ প্রাধান্য দিয়ে পড়ে যেতে হয়, ঠিক আছে। অন্যান্য চ্যাপ্টার গুলো কম দেয় রিলেটিভলি। এবার চলে আসছি স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর মাইল্ড স্ট্রেন। এটা তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম, এটা আর একটু এলাবোরেটলি ডিসক্রাইব করা হয়। স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্ট্রেন along x ডিরেকশন কি আছে? স্ট্রেনটা কিভাবে রিপ্রেজেন্ট করি? আইদার ডেসিমাল বা পার্সেন্টেজ। ডেসিমাল পয়েন্ট অর পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি। আর y অ্যাক্সিসে কি আছে? স্ট্রেস। তাহলে দেখো 0 হচ্ছে অরিজিন, তো 0 থেকে যত 0 টু a হচ্ছে আমার ইলাস্টিক রিজিয়ন। দেখো এখানে দেখানো আছে ইলাস্টিক রিজিয়ন। এ হচ্ছে প্রপোর্শনাল লিমিট, বি হচ্ছে ইলাস্টিক লিমিট। এ আর বি খুব কাছাকাছি, ঠিক আছে, এই জন্য প্রপোর্শনাল লিমিট, তাহলে আগে প্রপোর্শনাল লিমিট আসে তারপর ইলাস্টিক লিমিট আসে। তা বি থেকে সি হলো গ্রাফটা একটু উঠবে, সি হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর সি ড্যাশ হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই সি পয়েন্টটাতেই ওকে আপার ইল্ড পয়েন্ট অ্যান্ড লোয়ার ইল্ড পয়েন্ট। সি এর রেসপেক্টে যেই পয়েন্টটা আসে সেইটা হচ্ছে আমার ইল্ড স্ট্রেস সিগমা ওয়াই। এই গ্রাফটা সাধারণত আমার গ্রাফটা কিরকম থাকে? সাধারণত গ্রাফটা ম্যাক্সিমাম বইতে দেখবে গ্রাফটা এরম করে কার্ভ করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট গ্রাফ নয়। আমি বারবার বলছি, এটা আমরা ছোটবেলা থেকে হয়তো ডিপ্লোমা লেভেলে পড়েছি
টুয়েলভ লেভেলে পড়েছি, বিটেক লেভেলে পড়েছি, ম্যাক্সিমাম বইতে এরকম করে গ্রাফটা এরকম করে দিয়ে দেয়। কিন্তু গ্রাফটা এরকম না, এতটা ইজি গ্রাফ নয়। গ্রাফটা হচ্ছে এরকম স্ট্রেট যাবে, এরকম গ্রাফটা এরকম স্ট্রেট যাবে, একটু উঠে নামবে, ফ্ল্যাট যাবে, তারপর এরকম হবে। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে অ্যাবসলিউটলি মোর ডিটেলড অ্যান্ড এক্সপ্লেন গ্রাফ। ঠিক আছে, এটি একমাত্র মেড ইজি স্টাডি মেটেরিয়ালটাতে এই গ্রাফটা দেওয়া আছে, আর কোনো জায়গায় এরকম গ্রাফটা দেওয়া নেই। তাহলে প্রপোর্শনাল লিমিট ও এ, বি হচ্ছে ইলাস্টিক লিমিট। তাহলে এই যে লিনিয়ার পার্টটা কি হচ্ছে, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, আমরা শিখেছি। সি হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, সি ড্যাশ হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। এদের প্রতিটা পয়েন্টের এক্সপ্লেনেশন এর পরের স্লাইডগুলোতে আছে, আমি যাচ্ছি। আমি আপাতত শর্টে এটাকে তোমাদের ডিসকাস করি। সি থেকে সি ড্যাশ থেকে ডি ড্যাশ লাইনটা ফ্ল্যাট, তাই তো, ফ্ল্যাট লাইন। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইল্ড প্লেটো, বা এটাকে বলা হয় কি বলে, এটিকে বলে কি বলেছিলাম আগের দিন, প্লাস্টিক রিজিয়ন। এই পোর্শনটাকে বলা হয় প্লাস্টিক রিজিয়ন। প্লাস তার মানে আমার এখানে ডিফর্ম করে গেছে, বডিটার শেপ দেখো চেঞ্জ হয়ে গেছে। প্লাস্টিক রিজিয়নের পর ডি থেকে ই আলটিমেট স্ট্রেস পয়েন্ট, এখানে স্ট্রেসের ভ্যালু ক্রমাগত বেড়ে যাচ্ছে। ই থেকে এফ হচ্ছে লাস্ট, তাকে বলা হয় নেকিং রিজিয়ন। তাহলে সিগমা এফ মানে ফ্র্যাকচার বা ফেলিয়ার। ঠিক আছে, তাহলে সি ড্যাশ, সি থেকে সি ড্যাশ, সি ড্যাশ থেকে ডি হচ্ছে ফ্ল্যাট লাইন, যেটাকে বলে প্লাস্টিক রিজিয়ন। ডি থেকে ই থেকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন। এটা কেন বলে সব আমি বলছি আস্তে আস্তে। ই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস ভ্যালু, এখানে আলটিমেট স্ট্রেস কাজ করছে। যদিও এই আলটিমেট স্ট্রেস নিয়ে কিন্তু কোনো কাজ হয় না, অ্যাকচুয়াল যেই স্টিলের, কোনো স্টিলের বা লোহার যেই স্ট্রেসটা মাপা হয় সেটা হচ্ছে সি পয়েন্টে। আলটিমেট স্ট্রেস রিজিয়ন, স্ট্রেস পয়েন্ট হচ্ছে দ্য আলটিমেট ভ্যালু অফ দ্য স্ট্রেস which is coming in the body, বাট এই আলটিমেট স্ট্রেস পয়েন্টে কিন্তু কোনো কাজে আসে না প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশনে, বা যে কোনো ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বা ইঞ্জিন অ্যাপ্লিকেশন। আলটিমেট স্ট্রেস ইজ নট রিকোয়ার্ড। খালি একমাত্র দেখবে সিভিলের ক্ষেত্রে বোল্ট ডিজাইনে, বোল্ট কানেকশন স্টিলে আমাদের কাজে লাগে আলটিমেট স্ট্রেস, বোল্ট কানেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টোটাল ইন শর্ট স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল, মানে পাতিগত ডাকটাইল বডি। ইট ইজ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ ডাকটাইল বডি, স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ ডাকটাইল বডি। কারেক্ট? ঠিক আছে, বুঝতে পেরেছো? ছবির মতো করে এই গ্রাফটা খাতায় এঁকে নেবে। এবার আমরা আসছি এর ভেতরে পয়েন্টে। এই ভেতরে পয়েন্টে স্যার বলবে, স্যার এইগুলো কেন শেখাচ্ছেন? কেন এখান থেকেও আমাদের পিএসসি জেইতে কিন্তু বেশ কয়েকবার কোশ্চেন এসছে। ঠিক আছে, তখন কিন্তু এই গ্রাফের এক্সপ্লেনেশনটা না জানলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এই জন্য এই গ্রাফটাকে এক্সপ্লেন করা। সাধারণত আমাদের এমনি স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কোনো গ্রাফ বা থিওরি খুব ডিটেলস থাকে না, কোনো জায়গায় থিওরি খুব একটা ডিটেলসে নেই, খালি এই পোর্শনটাই থিওরি আছে। তাহলে এখানে দেখো ও এ পয়েন্ট, ও এ হচ্ছে ইলাস্টিক রিজিয়ন,